বাংলাদেশের দিকে নজর রাখি। আজ অন্তর্বর্তী সরকারের শপথ। আজই শপথ গ্রহণের চেষ্টার দাবি সেনা প্রধানের। 400 জনের উপস্থিতিতে রাত 8টায় শপথ গ্রহণ। আজই বাংলাদেশে ফিরবেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই সরকার গঠন। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ইউনূসের নাম প্রস্তাব করেছে ছাত্ররা। 400 জনের উপস্থিতিতে আজ রাত 8টায় শপথ গ্রহণ মোহাম্মদ ইউনূসের। শান্তির জন্য নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইম। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাআল্লাহ করব। দেশে দ্রুত শান্তি ফেরানোই লক্ষ্য। প্যারিস থেকে বাংলাদেশে ফেরার আগে এমনটাই দাবি মোহাম্মদ ইউনূসের। নোবেলজয়ী নেতৃত্বেই আজ সরকার গঠন। অন্তর্বর্তী সরকারের মাথায় থাকবেন মোহাম্মদ ইউনূস। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we're in. এদিকে এখনো বাংলাদেশ থেকে আসছে অশান্তির খবর। সোমবার থেকে এখনো পর্যন্ত সে দেশে নিহত 200-রও বেশি। তারই মধ্যে পেট্রাপোলে নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ গেটে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ঢেকে দেওয়া হলো। দেখুন, শেখ মুজিবুর রহমানের ছবি এভাবেই ঢেকে দেওয়া হয়েছে। পেট্রাপোল সীমান্তের ছবি দেখাচ্ছি আপনাদের। তবে বেনাপোল সীমান্তে কারা এই ছবি ঢাকলো তা এখনো স্পষ্ট নয়। অনুপম আমাদের প্রতিনিধি, অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি পেট্রাপোল থেকে। অনিরুদ্ধ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবিটা যেটা ঢেকে দেওয়া হয়েছে, কি পরিস্থিতি এখন? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি যে পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে থাকা বাংলাদেশ গেটে যে মুজিবুর রহমানের যে ছবি ছিল, সেই ছবি আজ সকাল থেকে হঠাৎ করে লক্ষ্য করা যায় কে বা কারা ঢেকে দিয়েছে। বাংলাদেশের গেটের উল্টো দিকে অর্থাৎ নোম্যান্সল্যান্ডে থাকা যে ছবি, সেই ছবি সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং যেখানে বলা যেতে পারে যে এটা যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ এতদিন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে অশান্তি চলছে সেখানে বাংলাদেশে থাকা শেখ মুজিবুরের বিভিন্ন মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত অক্ষত ছিল এই নোম্যান্সল্যান্ডে থাকা শেখ মুজিবুর রহমানের এই ছবি। এবং তাই সেই ছবি কিন্তু আজকে সকালবেলায় লক্ষ্য করা গেল যে সেই ছবির উপরেই সাদা প্রলেপ লাগানো হয়েছে এবং শেখ মুজিবুরের ছবি ঢেকে দেওয়া হয়েছে। মিমি, সঙ্গে থাকা অনিরুদ্ধ। অবশেষে পেট্রাপোল সীমান্তে আমদানি রফতানি শুরু হলো। গত 3 দিন ধরে পেট্রাপোল সীমান্তে বন্ধ ছিল পণ্য পরিবহন। বুধবার নোম্যান্সল্যান্ডে দুদেশের মধ্যে বৈঠক হয়, তারপরই আজ সকাল থেকে পেট্রাপোলে শুরু হয়েছে আমদানি রফতানি। অনিরুদ্ধ থেকে আরো বিশদে জানবো। অনিরুদ্ধ, সকাল থেকেই রফতানির যে ট্রাক যাচ্ছে বা আমদানি ট্রাক আসছে, সেই ছবিটা কি আবার সেই পুরনো চেনা ছবি ধরা পড়ছে? আমি তোমাকে জানিয়ে রাখছি যে বাংলাদেশের অশান্তির কারণে গত সোমবার দুপুরের পর থেকে বন্ধ হয়েছিল আমদানি রপ্তানি। এই 3 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার ফলে পেট্রাপোল সূত্রে যেটা খবর যে প্রায় প্রতিদিন বা পেট্রাপোল বন্দর দিয়ে 150 কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। যদি ধরা হয় তো 3 দিন, তাহলে 450 কোটি টাকার ক্ষতির মুখে কিন্তু ইতিমধ্যেই আমদানি রপ্তানি ব্যবসায় কিন্তু পড়েছে ব্যবসায়ীরা। আজ সকাল থেকে অর্থাৎ গতকাল দুই দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের পোর্ট, কাস্টমস এবং ক্লিয়ারিং এজেন্ট যারা আছে তারা একটি বৈঠক করে বাংলাদেশ এবং ভারতের নোম্যান্সল্যান্ডে। সেখানে দীর্ঘক্ষণ বৈঠকের পরে তাদের সিদ্ধান্ত হয়েছিল যে ভারতীয় যে সমস্ত গাড়ি বাংলাদেশ পোর্টের মধ্যে আছে, 750 এমন লোডিং গাড়ি বাংলাদেশ পোর্টের মধ্যে ছিল। ভারতের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই গাড়ির মধ্যে কিছু গাড়ি অর্থাৎ 1 থেকে 150 গাড়ি ফাঁকা করে অর্থাৎ খালি করে সেখানে আনলোড করে যদি ফেরানো হয় তাহলে এই আমদানি রপ্তানি ব্যবসা আবার নতুন করে শুরু করা হবে, তেমনই বলা হয়েছিল ভারতের তরফ থেকে। ঠিক তেমনই গতকাল বিকেল থেকে ফাঁকা গাড়ি আসতে শুরু করে বাংলাদেশের দিক থেকে এবং তার ফলপ্রসূ অনুসারে আজ সকাল থেকে পেট্রাপোল বন্দর দিয়ে শুরু হলো আমদানি রপ্তানি। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন যে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা পড়েছিল এবং আজ সকাল থেকে এই যে আমদানি রপ্তানি শুরু হলো এ আগের মতন অর্থাৎ কোনো আগের দিনে যে অবস্থান ছিল এখান থেকে 350 ট্রাক যেত বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে 150 ট্রাক আসতো, ঠিক তেমনই বিজনেস হবে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ অনিরুদ্ধ। ছিল এখন আপাতত এই স্বাভাবিক পর্যায়ের দিকে এগোচ্ছে।
আমরা প্রথম 8টার সময় মতো প্রথম গাড়ি আমরা রপ্তানি করলাম, ওদের গাড়ি আমরা নিলাম, আমদানি করলাম। উভয় পাশে সরকারি আধিকারিকরা কাজে লেগে গেছে। তো আমরা বাংলাদেশ থেকেও আমাদের আরও নিশ্চিত করা হয়েছে যে পোর্ট সম্পূর্ণ সুরক্ষিত, বিশেষ করে ভারতীয় ট্রাক এবং ভারতীয় ড্রাইভারদের জন্য এটা আমরা নিশ্চিত হয়েছি। তো উভয় পাশে সরকারি আধিকারিক এপাশে যারা আছেন, বিএসএফ এবং এলপিআই যারা দায়িত্বে আছেন, তাদের গ্রিন সিগন্যাল পেয়ে নিয়ে আমরা আমদানি রপ্তানির কাজ শুরু করেছি। পেট্রাপোল সীমান্তের ছবিটা তো দেখালাম, এবার চলুন যাই ঘোজাডাঙ্গা সীমান্ত। সেখানে কি ছবি? স্বাভাবিক ছন্দে ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে যাতায়াত শুরু হয়েছে। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপম, কি ছবি আজ সকাল থেকে ঘোজাডাঙ্গায়? দেখো মিমি, এই যে ভারতবর্ষের যে অন্যতম যে বন্দর ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখানে কিন্তু একদম সকাল থেকে স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু একদম স্বাভাবিক। তার কারণ গতকালও আমরা কিন্তু দেখিয়েছিলাম যে এই যে ঘোজাডাঙ্গা বন্দরে কিন্তু আমদানি রপ্তানি স্বাভাবিক ছন্দে চলছে। আজও তাই সকাল থেকে কিন্তু স্বাভাবিক ছন্দে আমদানি রপ্তানি চলছে, এবং পাসপোর্টে যারা যাতায়াত করছে তারাও কিন্তু স্বাভাবিক ছন্দে কিন্তু যাতায়াত করছে। এবং যারা বাংলাদেশ থেকে ফিরছে, যেসব ট্রাক চালক বা যেসব বাংলাদেশি নাগরিকরা ভারতে ফিরছে, তাদের সঙ্গে আমরা কিন্তু কথা বলেছিলাম। তারা যেটা বলছিলেন যে এই মুহূর্তে আগের থেকে অনেকটাই শান্ত বাংলাদেশের পরিস্থিতি, অনেকটাই শান্ত, এবং তারা যেসব বাংলাদেশি নাগরিক তারাও কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু আতঙ্ক কাটিয়ে উঠেছে এবং স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ, এবং দোকানপাট খুলছে, গাড়ি ঘোড়া চলছে বাংলাদেশে। এবং যে কারণে বাংলাদেশের যেসব ট্রাক চালকরা যাচ্ছে বা ফিরছে তারাও কিন্তু অনেকটাই কিন্তু আতঙ্ক থেকে বেরিয়ে এসেছে, এবং খুব স্বাভাবিক ছন্দে এই দুদিন ধরে কিন্তু আমাদের এই যে ঘোজাডাঙ্গা সীমান্ত, এখান থেকে কিন্তু একদম স্বাভাবিকভাবেই কিন্তু আমদানি রপ্তানি ব্যবসা চলছে। ধন্যবাদ অনুপম। আমাদের পরিস্থিতি ভালো আছে, উপরের দিকে আছে কিনা জানি না, কিন্তু এখানে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমরা গেছিলাম নাগরখালি গেলাম, অত দেখলাম না কিছু, চলে আসলাম, রাস্তা খালি ছিল সকাল সকালে, এখন শান্তি আছে। বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, আইন শৃঙ্খলা ডেভেলপ হচ্ছে, সরকার গঠন হলে পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে। অনেকটাই স্বাভাবিক, গাড়ি ঘোড়া চলছে, রাস্তা কোনো উশৃঙ্খলা নেই, সব ডিসিপ্লিন, দোকানপাট খুলছে। আমরা তো চাই প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক থাকুক, কে আসলো না আসলো এতে কিছু যায় আসে না, আমরা শান্তি চাচ্ছি। এই মুহূর্তে শান্তি এখনো পুরোপুরি আসে না, আস্তে আস্তে সময় লাগবে। আগস্টে বায়না, সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে ঢোকে পদ্মার ইলিশ, কিন্তু এবার কি তা হবে? কারণ পদ্মা পারে তো অশান্তির আগুন, ওপার থেকে মাছ না এলে এপার বাংলা ইলিশের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা। পদ্মার ইলিশ গঙ্গাপাড়েও তার বিরাট কদর। কিন্তু এবার কি দুর্গাপুজোর আগে পদ্মার ইলিশ পাতেই উঠবে? এ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে, কারণ পদ্মা পারে যে এখন অশান্তির আগুন। প্রতি বছর এই অগাস্ট মাসে ইলিশ মাছের জন্য বায়না করতে হয়, তারপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এপার বাংলায় পদ্মার ইলিশ ঢোকে একেবারে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। এবার অন্য ছবি, ওপার বাংলায় ডামাডোল, তাই এপার বাংলায় পদ্মার ইলিশ আমদানি নিয়ে বড়সড় সংশয়। এখন এই বছর বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশের, তাতে ইলিশ আমদানি হবে কিনা এটা অনিশ্চিত হয়ে গেছে। পরিস্থিতি যা দেখছি, আমদানি করতে পারবো কিনা, কার কাছে আবেদন করবে আমাদের রপ্তানি সেটাও জানে না, আর আমরাও কার কাছে আবেদন করবো সেটাও আমরা বুঝতে পারছি না। যেহেতু এই ঘটনা একটা সত্যি একটা অঘটনে বলতে পারি, এই অঘটনের জন্য আজকে আমরা সেই জায়গা থেকে হারাবো, সেই আসল যে আমরা পদ্মার ইলিশ যেটা পাই সেটা হারাবো ঠিক। তবে আমাদের ওই মেন ইলিশ থাকে, এখন আমরা কোলাঘাট নিয়ে বেঁচে থাকবো আর কি। বর্তমানে যা পরিস্থিতি, বাংলাদেশের যা ভয়াবহ অবস্থা, তাতে তো বাংলাদেশের মাছ মানে নিরুদ্দেশে হয়তো বললে চলে। মানে যেই মাছটা আগে পাঠিয়ে দিয়েছে সেই মাছগুলো এখন ফ্রোজিং হয়ে বিক্রি হচ্ছে, আদৌ নতুন করে কোনো মাছ আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই। 2022 সালে 2600 মেট্রিক টন পদ্মার ইলিশ ঢোকে পশ্চিমবঙ্গে, পরের বছর 1300 মেট্রিক টন। এবার কি হবে? আদৌ কি পদ্মার ইলিশ পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদার অনেকটাই মেটায় পদ্মার ইলিশ। ফলে ওপার বাংলা থেকে ইলিশ না এলে এ রাজ্যে ইলিশের দাম বাড়তে পারে। বাঙালির পুজোয় অন্যান্য সব জিনিসের মতোই এই মাস্ট ইলিশ, আর সেটা যদি পদ্মার ইলিশ হয় তাহলে তো কথাই নেই। এবার বাংলাদেশে অচল অবস্থা, আর তাই এবার পদ্মার ইলিশ এবারের পুজোয় অনিশ্চিত বলা যায়, তাই বাঙালির মন খারাপ। ক্যামেরা বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লোকসভা ভোটে অন্তর্ঘাত কাঁটা, নেতাদের অন্তর্ঘাতে তৃণমূলের হার। জলপাইগুড়ি, রায়গঞ্জ, মালদায় অন্তর্ঘাত, পূর্ব মেদিনীপুরেও অন্তর্ঘাতেই পরাজয়। জেলা থেকে রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। চব্বিশের লোকসভা ভোটে সবুজ ঝড়, বাংলায় ফের বিজেপির ভরাডুবি। কিন্তু এর মধ্যেই নানা জায়গায় পরাজয়ের কাঁটা। তৃণমূলের মাথা ব্যথা বাড়িয়েছে পুরো এলাকার ফলাফল। এই অবস্থায় হুঁশিয়ারি দেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। অভিষেকের নির্দেশ মতো আত্মসমীক্ষার কাজ শুরু করে তৃণমূল। দলের সাংসদ, বিধায়ক এবং দায়িত্বে থাকা নেতাদের থেকে রিপোর্ট চেয়ে পাঠায়। ইতিমধ্যেই নানা লোকসভা এলাকা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে একাধিক জায়গায় অন্তর্ঘাতের ফলে তৃণমূল হেরেছে, যেমন রায়গঞ্জ, মালদা, জলপাইগুড়ি এবং পূর্ব মেদিনীপুর। এই সব এলাকায় সংগঠনের দায়িত্বে থাকা একাধিক নেতা সেভাবে কাজ করেননি। নিচু তলার একাধিক নেতা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। অনেক পুরো এলাকাতেও অন্তর্ঘাতের কারণে তৃণমূলের ফল খারাপ বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এক একটা ইলেকশনের এক একটা পার্সপেক্টিভ থাকে। লোকসভা একরকম, বিধানসভা একরকম, প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা সেখানে একটা বড় ইস্যু হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে নানা লোকাল সমীকরণ থাকে, তার সঙ্গে হয় যদি কোথাও কোথাও অন্তর্ঘাত যদি হয়ে থাকে। এই নির্দিষ্ট উপসংহারে পৌঁছানোটা যথেষ্ট দায়িত্বের সঙ্গে করছেন শীর্ষ নেতৃত্ব। লোকসভা ভোটের ফলের ভিত্তিতে রাজ্যের 125 পুরসভার অর্ধেকের বেশি জায়গায় পিছিয়ে তৃণমূল। এছাড়া তৃণমূলের মাথা ব্যথা বাড়ায় মালদার মতো জেলার ফলাফল। 21 বিধানসভা ভোটে উত্তরের এই জেলায় ছিল তৃণমূলের দাপট। 12টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে জয়ী হয় তৃণমূল, বাকি 4টিতে বিজেপি। কিন্তু 24 লোকসভা ভোটে সেই মালদায় ধাক্কা খায় ঘাসফুল। মালদা উত্তর লোকসভা আসনে জয় পায় বিজেপি, মালদা দক্ষিণে কংগ্রেস। মালদা জেলায় 12টি বিধানসভা আসন, একটিতেও লিড পায়নি তৃণমূল। এবার পূর্ব মেদিনীপুরের 2টো লোকসভা আসনেও পদ্ম ফুটেছে, সেখানেও তৃণমূলে অন্তর্ঘাতের অভিযোগ। দফায় দফায় একাধিকবার সতর্ক করার পরেও যে সমস্ত নেতারা দায়িত্ব পালন করতে পারলেন না, আগামী দিনে তাদের ওপর ভরসা করে যে 2026 বিধানসভা নির্বাচনে শাসক দল লড়বে না, কার্যত সেই বার্তাই এই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইছে তৃণমূল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি হবে, তার থেকেও বেশি চিন্তার কারণ যেমন উত্তরবঙ্গে চিন্তার কারণ যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে হয়তো অতি ভারী বৃষ্টি হবে, বাকি ওপরের দিকের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কিন্তু আসাম, মেঘালয় থেকে ভুটান এই যে উপরের দিকের যে অংশ সেখানে আরো বেশি
বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সেই জল এসে উত্তরবঙ্গে আরো চিন্তার মাথা ব্যথার কারণ হবে। এবং অন্যদিকে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় আবার নিম্নচাপের আশঙ্কা। আর ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়া মানেই জলাধারে জল বাড়বে, আবার জলাধার থেকে জল ছাড়বে, অর্থাৎ আরো একটি চিন্তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। যদিও দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে এবং শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু তার থেকেও বেশি চিন্তার কারণ হবে ঝাড়খণ্ডে এই নতুন করে আবার নিম্নচাপ তৈরির আশঙ্কা, যার ফলে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সপ্তাহের শেষ দিকে। ধন্যবাদ বিশ্বজিৎ। কথা বলছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে।